বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে জিকে, পুষ্টি ও স্বাস্থ্য থেকে বাছাই করা প্রশ্ন রয়েছে এবং ইংরেজির বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন রয়েছে। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, নদিয়া এই জেলাগুলি থেকে যারা আগামীতে পরীক্ষা দেবে তাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। বন্ধুরা আজকে আমরা প্রথমেই পুষ্টি ও স্বাস্থ্যের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে, কোনটি মূল সবজি? অর্থাৎ এখানে যে চারটে সবজির নাম রয়েছে তার মধ্যে কোনটি আসলে মূল, এবং সেই মূলটিই আমরা কিন্তু সবজি হিসেবে খাই। এখানে অপশনগুলি দেখো কি রয়েছে, ফুলকপি, লাউ, শসা, গাজর। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিগত বছরের পরীক্ষাগুলিতে এই প্রশ্নটি অনেকবার এসেছিল। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ডি, গাজর। গাজর হলো আসলে এক প্রকার মূল, যেটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? টিউবারকিউলোসিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডিপথেরিয়া। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোনটি জলবাহিত রোগ? এখানে বন্ধুরা অপশন বি, টাইফয়েড হবে সঠিক উত্তর। নিম্নলিখিত রোগগুলির মধ্যে টাইফয়েড হলো একটি জলবাহিত রোগ। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে। এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে, কলেরা, আমাশয় এবং হেপাটাইটিস এ এই রোগগুলিও কিন্তু জলবাহিত রোগ। তাহলে এই তিনটি এবং এই যে টাইফয়েড, এই চারটি রোগ হলো জলবাহিত রোগ। অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? অগ্নাশয়, বৃক্ক, অন্ত্র, পাকস্থলী। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? প্রথমে তোমরা নিজেরাই এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে। এখানে বন্ধুরা অপশন বি, বৃক্ক হবে সঠিক উত্তর। মানবদেহের যে অঙ্গটি রক্ত পরিশোধিত করতে সাহায্য করে সেটি হলো বৃক্ক বা কিডনি। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এবারে পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তাশয়, লালাগ্রন্থি, অগ্নাশয়, যকৃৎ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, যকৃৎ হবে সঠিক উত্তর। পিত্তরস যকৃৎ থেকে উৎপন্ন হয়। এরপরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী এন্টামিবা হিস্টোলাইটিকা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভিব্রিও কলিরি, সালমোনেল্লা টাইফি। কোন অপশনটি সঠিক হবে? এখানে দেখো বন্ধুরা অপশন সিতে ভিডিও কলেরি রয়েছে, এখানে কিন্তু ভিব্রিও কলেরি হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এন্টামিবা হিস্টোলাইটিকা। আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী জীবাণুটি হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। কোন খাবারে ক্যালোরি মান বেশি থাকে? কোন খাবারে ক্যালোরি মান বেশি থাকে? ভাত, আলু, রুটি, খিচুড়ি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, খিচুড়ি হবে সঠিক উত্তর। খিচুড়িতে ক্যালোরির মান সবচেয়ে বেশি থাকে ভাত, আলু এবং রুটির থেকে। পরের প্রশ্নটি দেখো, লঘু মস্তিষ্কের মুখ্য কাজটি হলো ভারসাম্য, শ্রবণ, দর্শন, স্মৃতি। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, ভারসাম্য হবে সঠিক উত্তর। লঘু মস্তিষ্কের মুখ্য কাজটি হলো ভারসাম্য রক্ষা করা। এবারের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস দ্বারা ঘটে? গুটি বসন্ত, যক্ষা, ম্যালেরিয়া, কলেরা। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, গুটি বসন্ত হবে সঠিক উত্তর। নিম্নলিখিত রোগগুলির মধ্যে গুটি বসন্ত ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি ফুসফুসের রোগ? বেরিবেরি, অ্যানিমিয়া, অস্টিওম্যালেশিয়া, নিউমোনিয়া। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ফুসফুসের রোগ। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12। তাহলে কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? এখানে বন্ধুরা অপশন ডি, ভিটামিন বি12 হবে সঠিক উত্তর। ভিটামিন বি12 অভাবে রক্তাল্পতা রোগ হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন,
পেনিসিলিন কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, এডওয়ার্ড জেনার, কাশ্মীর ফ্রাঙ্ক, আলেকজান্ডার ফ্লেমিং। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আলেকজান্ডার ফ্লেমিং। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এবং এখানে মনে রাখবে, এই পেনিসিলিন হলো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। তাহলে যদি প্রশ্ন থাকে যে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি, তাহলে উত্তর হবে পেনিসিলিন। এর পরের প্রশ্নটি দেখো, সর্বজনীন রক্তদাতা নিম্নলিখিত কোনটি? তাহলে সর্বজনীন রক্তদাতা নিম্নলিখিত কোনটি? এ, এবি, ও, বি। কোন অপশনটি সঠিক হবে? কোন রক্তের গ্রুপটি সর্বজনীন রক্তদাতা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ও। ও গ্রুপের যে রক্ত সেটিকে বলা হয় সর্বজনীন রক্তদাতা। এবং এই যে অপশন বিতে রয়েছে এবি রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপকে বলা হয় সর্বজনীন রক্তগ্রহীতা। তাহলে অবশ্যই মনে রাখবে, ও রক্তের গ্রুপের ব্যক্তিকে বলা হয় সর্বজনীন রক্তদাতা এবং এবি রক্তের গ্রুপের ব্যক্তিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। কোন অপশনটি সঠিক হবে? তাহলে এখানে শক্তি প্রদান করে না কোনটি? এখানে বন্ধুরা অপশন ডি, ভিটামিন হবে সঠিক উত্তর। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তি প্রদান করে, কিন্তু ভিটামিন কোনো শক্তি প্রদান করে না। এই ভিটামিন শুধুমাত্র দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে। পরের প্রশ্নটি দেখো, মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? এখানে মাইওপিয়া হয়েছে, এখানে কিন্তু মায়োপিয়া হবে। মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? হাড়, যকৃৎ, চোখ, দাঁত। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, চোখ হবে সঠিক উত্তর। মায়োপিয়া হলো চোখের রোগ, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? ডায়াবেটিস, কলেরা, যক্ষা, বেরিবেরি। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, ডায়াবেটিস হবে সঠিক উত্তর। ডায়াবেটিস রোগে ইনসুলিন প্রয়োগ করা হয়। পরের প্রশ্নটি দেখো, এবারে বন্ধুরা আমরা জিকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে, হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, ইনামুর রহমান, এদের কেউ নন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, ধ্যানচাঁদ হবে সঠিক উত্তর। হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কী জন্য বিখ্যাত? সার কারখানা, লোকোমোটিভ ওয়ার্কস, জুতো, কাঁসার বাসন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, লোকোমোটিভ ওয়ার্কস হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন? এখানে অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ঘুমার কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ঘুমার কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? কেরালা, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, রাজস্থান হবে সঠিক উত্তর। ঘুমার হলো রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 1919, 1935, 1925, 1940 খ্রিস্টাব্দে। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1935 খ্রিস্টাব্দ। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে কি রয়েছে দেখো, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আকবর, বল্লাল সেন, হুসেন শাহ, দেবপাল। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, আকবর হবে সঠিক উত্তর। আকবরের রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? কোনটি ধাতু নয় নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে? পারদ, জিঙ্ক, সালফার, তামা। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, সালফার হবে সঠিক উত্তর। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে সালফার হলো অধাতু। বাকি যে অপশনগুলি রয়েছে পারদ, জিঙ্ক এবং তামা, এগুলি হলো ধাতু। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর।
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে 12th ফেইল চলচ্চিত্রটি? মনোজ কুমার শর্মা, নজরুল ইসলাম, কিরণ বেদী, আর কে হান্ডা। তাহলে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে 12th ফেইল চলচ্চিত্রটি? এখানে অপশন এ মনোজ কুমার শর্মা হবে সঠিক উত্তর। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনের ঘটনার উপর তৈরি হয়েছে 12th ফেইল চলচ্চিত্রটি। পরের প্রশ্নটি দেখো, রামচরিত মানস কে রচনা করেছিলেন? সন্ধ্যাকর নন্দী, কৃত্তিবাস ওঝা, হরিদাস, তুলসীদাস। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশনটি তুলসীদাস হবে সঠিক উত্তর। রামচরিত মানস রচনা করেছিলেন তুলসীদাস। এবং এখানে মনে রাখবে রামচরিত নামেও কিন্তু একটি গ্রন্থ রয়েছে। এই রামচরিত গ্রন্থটির রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানসের রচয়িতা হলেন তুলসীদাস। অবশ্যই কিন্তু মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, এদের মধ্যে কোন রাজা সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? তাহলে কোন রাজা সকলোত্তর পথনাথ গ্রহণ করেছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন, লক্ষণ সেন, ধর্মপাল। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি হর্ষবর্ধন হবে সঠিক উত্তর। সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? কানহা, রাজাজি জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি জিম করবেট জাতীয় উদ্যান হবে সঠিক উত্তর। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। এবং এখানে মনে রাখবে এই জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার রবার্ট চেম্বার্স, স্যার এডওয়ার্ড হাইট, স্যার হেনরি রাসেল, স্যার এলিজা ইম্পে। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি স্যার এলিজা ইম্পে হবে সঠিক উত্তর। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি কার? এখানে চারটি অপশন রয়েছে, রুশো, মন্তেস্কিউ, দিদেরো, জেপি সার্ত্রে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ রুশো হবে সঠিক উত্তর। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, এই উক্তিটি হলো রুশোর। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে লোহা, টিন, রূপা না সোনা? তাহলে কোন অপশনটি সঠিক হবে? ব্রোঞ্জে তামার সাথে কোনটি মিশ্রিত থাকে? এখানে বন্ধুরা অপশন বি টিন হবে সঠিক উত্তর। ব্রোঞ্জ হলো টিন এবং তামার মিশ্রণ, তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ম্যানোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ অ্যানিমোমিটার হবে সঠিক উত্তর। বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলে? এমোটোলজি, এন্টোমোলজি, অ্যাস্ট্রোলজি, জুওলজি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি এন্টোমোলজি হবে সঠিক উত্তর। কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। অপশন বি হবে সঠিক উত্তর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্ট্রিয়া, আন্দামান, অ্যান্টিগুয়া না অস্ট্রেলিয়া? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, নিয়ন। তাহলে কোন গ্যাসটি বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এখানে অপশন সি নাইট্রোজেন হবে সঠিক উত্তর। নাইট্রোজেন গ্যাসটি বাতাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে, 1940 সালে, 1930 সালে, 1946 সালে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ 1942 সালে হবে সঠিক উত্তর। ভারতে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। পরের প্রশ্নটি দেখো, খুবই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? কে রাধাকৃষ্ণন, বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান, এস সোমনাথ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। পরের প্রশ্ন দেখো, এবারে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, আবার ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন।
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, আবার ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়। অবশ্যই কিন্তু মনে রাখবে প্রশ্নটি দুইভাবেই আসতে পারে, যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে উত্তরটি হবে লর্ড ক্যানিং। আবার ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তরটিও হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদি, মিরাত উল আকবর, হিন্দু পেট্রিয়ট। কোন অপশনটি সঠিক হবে? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বেঙ্গল গেজেট। ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। পরের প্রশ্নটি দেখো। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? কলকাতা, শ্রীরামপুর, নৈহাটি, আসানসোল। কোন অপশনটি সঠিক হবে? ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রীরামপুর। শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো। ভারতকে হুন আক্রমণ থেকে রক্ষা করেন কে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কনিষ্ক। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, স্কন্দগুপ্ত হবে সঠিক উত্তর। ভারতকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত, এবং এই জন্যই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জে কে রাউলিং, সি ডিকেন্স, অগাস্তা ক্রিস্টি, জে আর আর টলকিয়েন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, জে কে রাউলিং হবে সঠিক উত্তর। ব্রিটিশ রচয়িতা জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে বন্ধুরা আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলি তোমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্যই আমরা এখানে বাছাই করেছি, যেগুলি তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং এই টাইপের বাক্যই কিন্তু তোমাদের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে দেবে। তো দেখো প্রথম বাক্যটি কি রয়েছে। মা তার শিশুকে খাওয়াচ্ছে। মা তার শিশুকে খাওয়াচ্ছে। তাহলে দেখো এর ইংরেজি কি হবে? এই বাক্যটি কি দেখো, মা তার শিশুকে খাওয়াচ্ছে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ করা বোঝাচ্ছে, বর্তমানকালে কোনো কাজ চলিতেছে। এরকম বোঝালে কি হয় বন্ধুরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কী রকম হয়? প্রথমে হবে সাবজেক্ট, এরপরে বন্ধুরা সাবজেক্ট অনুযায়ী কি হবে? বি ভার্ব, এম, ইস, আর এর মধ্যে যে কোনো একটি বসবে, এবং এরপরেই কিন্তু মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং সবশেষে হবে অবজেক্ট। তো এখানে দেখো আমাদের মা তার শিশুকে খাওয়াচ্ছে। এখানে আমাদের সাবজেক্টকে কে খাওয়াচ্ছে? শিশুকে মা খাওয়াচ্ছে, তাহলে মা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমেই বসবে মাদার, ঠিক আছে। এরপরে দেখো এই মাদারের পরে এম, ইস, আর এর মধ্যে যে কোনো একটি বি ভার্ব বসবে। তো কোন বি ভার্ব বসবে? ইস বসবে, মাদার ইস, ঠিক আছে। এবারে দেখো খাওয়ানোর ইংরেজি কি? খাওয়ানো হচ্ছে ভার্ব, এই খাওয়ানোর ইংরেজি কি? খাওয়ানোর ইংরেজি ফিট, FWD ফিট। তো দেখো এই ফিডের সাথে আমরা আইএনজি যুক্ত করব, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ ফিডিং হবে। তাহলে মাদার ইজ ফিডিং। এবং তার শিশুকে খাওয়াচ্ছে, তার শিশুকে, অর্থাৎ হার বেবি বা হার চাইল্ড। তাহলে মাদার ইজ ফিডিং হার বেবি বা হার চাইল্ড। তোমরা বেবি বা চাইল্ডের মধ্যে যে কোনো একটি এখানে বসাবে। তাহলে মা তার শিশুকে খাওয়াচ্ছে, এটির ইংরেজি কি হবে? মাদার ইজ ফিডিং হার বেবি অর চাইল্ড। পরের বাক্যটি দেখো কি রয়েছে। আমাদের গ্রামে একটি ডাকঘর আছে। আমাদের গ্রামে একটি ডাকঘর আছে। তাহলে এই বাক্যটির ইংরেজি কি হবে? দেখো কি রয়েছে। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তাহলে এই ধরনের যদি আরেকটি বাক্য আমরা বলি যে আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, তাহলে কি হবে? এখানে শুধু এ পোস্ট অফিসের জায়গায় এ স্কুল লিখলেই হয়ে যাবে। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। তাহলে এই বাক্যগুলি কিন্তু এভাবেই হবে। বা ধরো আমরা যদি এখানে পাস্ট টেন্সে বলি তখন কি হবে? ধরো যে আমাদের গ্রামে একটি ডাকঘর ছিল, ঠিক আছে। আমাদের গ্রামে একটি ডাকঘর ছিল, তখন কি হবে? এখানে দেখো তখন শুধু কি হবে? এই যে বি ভার্ব ইজ রয়েছে, এটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে এটিকে আমরা শুধু ওয়াজ করে দেব। দেয়ার ওয়াজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। এই ধরনের আরও একটি বাক্য যদি তোমাদের বলি যে কোনো এক বনে একটি সিংহ ছিল। কোনো এক বনে একটি সিংহ ছিল, তাহলে আমরা কি করব? যে দেয়ার ওয়াজ এ লায়ন। দেয়ার ওয়াজ এ লায়ন। এখানে ওয়াজ কেন বসালাম? কারণ
কোনো এক বনে এক সিংহ ছিল, পাস্ট টেন্স বোঝাচ্ছে এখানে। তাহলে দেয়ার ওয়াজ এ লায়ন ইন এ ফরেস্ট, ইন এ ফরেস্ট কোনো এক বনে, ঠিক আছে, এই জন্য ইন এ ফরেস্ট, দেয়ার ওয়াজ এ লায়ন ইন এ ফরেস্ট। তাহলে এইভাবেই কিন্তু এই বাক্যগুলিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। এর পরের বাক্যটি দেখো কি রয়েছে, সীমা মুম্বাইয়ে বাস করে, সীমা মুম্বাইয়ে বাস করে। এটি কোন টেন্সের উদাহরণ? এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান। তো দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কীরকম হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে সাবজেক্টকে সীমা, তাহলে প্রথমেই হবে সীমা। এবার বাস করা, এটি হলো ভার্ব, তাহলে বাস করা ইংরেজি কি, লিভ, LIV, লিভ। কিন্তু এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে দেখো সীমা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন। তাহলে থার্ড পারসন কাকে বলবো, আমি, আমরা, মনে রাখবে ফার্স্ট পারসন তুমি তোমরা, সেকেন্ড পারসন এবং বাদবাকি যা রয়েছে সব থার্ড পারসন। তাহলে আমি, আমরা, তুমি তোমরার মধ্যে সীমা পড়ছে না। তাহলে দেখো সীমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি হবে, সীমা লিপ হবে না, এখানে হবে লিপস, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তো এখানে এস যোগ করবো, তাহলে সীমা লিপস। তাহলে সীমা লিপস কোথায় বাস করে, ইন মুম্বাই। তাহলে সীমা লিপস ইন মুম্বাই। এবং এই যে মুম্বাই, এটি একটি বড় শহরের নাম, বড় শহরের নামের আগে কি বসে, ইন বসে। এটি আমরা প্রিপোজিশন কিন্তু যখন করেছিলাম তখন শিখেছিলাম। তাহলে সীমা লিভস ইন মুম্বাই। পরের বাক্যটি দেখো কি রয়েছে, এবারের বাক্যটি কি রয়েছে দেখো, আজ বৃষ্টি হতে পারে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে এই বাক্যটি ইংরেজিতে কি হবে, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। যখন কোনো কিছু হতে পারে এরকম সম্ভাবনা বোঝায় তখন আমরা কিন্তু এই মে শব্দটি বসাবো। তো এখানে দেখো ইট মে রেইন, অর্থাৎ বৃষ্টি হতে পারে এবং আজ হতে পারে, এই জন্যই সবশেষে বসালাম টুডে, ইট মে রেইন টুডে। এবারে ধরো আমরা একটি বাক্য যদি বলি যে এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কাজটি চলছে। তাহলে কি হবে, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ রেইনিং নাও। ঠিক আছে, আমাদের কি করতে হয়, সাবজেক্ট, তারপরে বি ভার্ব অ্যামিজার, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি। তো এখানে দেখো এই বাক্যগুলির ক্ষেত্রে এই ইটটাকেই কিন্তু আমরা সাবজেক্ট ধরবো এবং ইটের পরে কি হয়, ইস বসে, তাই এখানে ইস বসালাম, তাহলে ইট ইজ। এবারে রেইন অর্থাৎ বৃষ্টি হওয়া, এই রেইনের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে ইট ইজ রেইনিং। এবং এই যে এখন বৃষ্টি পড়ছে, এখন এর জন্য আমরা এখানে নাও বসালাম। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু এই বাক্যগুলি গঠন হবে। পরের বাক্যটি দেখো কি রয়েছে, ছাত্ররা প্রতিদিন বিদ্যালয়ে যায়, ছাত্ররা প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে এখানে দেখো এটি কিন্তু একটি সাধারণ বাক্য, অর্থাৎ সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে গঠন কী হবে, প্রথমে সাবজেক্ট, তাহলে ছাত্ররা কি, দি স্টুডেন্টস আমরা বলতে পারি বা দি চিলড্রেন, যে কোনো একটি বলতে পারি। তাহলে আমরা দি স্টুডেন্টস বা দি চিলড্রেন সাবজেক্ট বসালাম, এরপরে কিন্তু ভার্ব বসাবো। তাহলে যাওয়া ইংরেজি কি, গো, তাহলে দি স্টুডেন্টস গো। এখানে দেখো দি স্টুডেন্টস, এখানে কিন্তু অনেকগুলি ছাত্র বোঝাচ্ছে। এটি যদিও থার্ড পারসন কিন্তু এটি কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, এটি প্লুরাল নাম্বার, তাই ভার্বের শেষে আমরা এস ইএস কোনো বসাবো না। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস বসাবো। তো এখানে আমরা গো বসাবো, দি স্টুডেন্টস গো। এবার কোথায় যাচ্ছে, বিদ্যালয়ে, তাহলে দি স্টুডেন্টস গো টু স্কুল, অর্থাৎ ছাত্ররা বিদ্যালয়ে যায়। এবার কি, প্রতিদিন, প্রতিদিনের ইংরেজি আমরা কি বসাবো সবশেষে, এভরিডে, তাহলে দি স্টুডেন্টস বা দি চিলড্রেন গো টু স্কুল এভরিডে। পরের বাক্যটি দেখো কি রয়েছে, এবারের বাক্যটি দেখো কি রয়েছে, শিশুটি খেলছে, শিশুটি খেলছে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে। তাহলে এটি কি হবে, এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্ট, এরপরে এম ইস আর, যে কোনো একটি বসবে বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে বসবে অবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্টকে শিশুটি, তাহলে দি চাইল্ড বসবে। এবারে দি চাইল্ডের পরে কি বসবে, এম ইস না আর, দি চাইল্ড শিশু, শিশুর একটি শিশু বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা ইস বসাবো। এবারে কি বসাবো আমরা, ভার্ব, এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। তাহলে খেলা করার ইংরেজি কি, প্লে, এই প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ প্লেয়িং করব। তাহলে দি চাইল্ড ইজ প্লেয়িং, অর্থাৎ শিশুটি খেলছে। এখানে কিন্তু
কোনো অবজেক্ট নেই, তাহলে দি চাইল্ড ইজ প্লেয়িং, অর্থাৎ শিশুটি খেলছে। ঠিক আছে, এর পরের বাক্যটি চলো দেখে নিই কী রয়েছে। কুকুরটি ঘেউ ঘেউ করছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তো এখানে দেখো এটিও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাচ্ছে। তাহলে কি হবে দেখো, ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্ক, BARK, বার্ক। তো দেখো কুকুরটি, অর্থাৎ এখানে কি করব, দি ডগ, নির্দিষ্ট একটি কুকুরকে বোঝাচ্ছে তাই দি ডগ বসাবো। এবারে দি ডগের পরে কি বসাবো, ইস আর এর মধ্যে যে কোনো একটি বসাবো, তাহলে দি ডগ ইজ হবে, দি ডগ ইজ। এবারে কি ঘেউ ঘেউ করছে, ঘেউ ঘেউ করা ইংরেজি কি বললাম, বার্ক। তাহলে এই যে ভার্ব রয়েছে বার্ক, এর সাথে আইএনজি যুক্ত করব, অর্থাৎ দি ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। পরের বাক্যটি দেখো, সে নদীতে স্নান করছে, সে নদীতে স্নান করছে। এটিও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে নদীতে স্নান করছে, তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট বসবে, হি বসবে। এখানে আমরা সিও কিন্তু বসাতে পারি, তাহলে হি বা সি যে কোনো একটি বসাবো। এরপরে কি, বি ভার্ব ইস আর এর মধ্যে যে কোনো একটি বসবে, তাহলে এখানে ইস বসাবো আমরা, তাহলে হি ইস। এবারে কি, স্নান করা ইংরেজি বাথ, এই বাথ হলো একটি ভার্ব, এই ভার্বের সাথে কি করব আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ বাথিং করব, তাহলে হি ইজ বাথিং। এবারে কোথায় স্নান করছে, নদীতে, তাহলে ইন দি রিভার, হি ইজ বাথিং ইন দি রিভার, সে নদীতে স্নান করছে। তাহলে বন্ধুরা আজকে আমরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করলাম। পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে জিকে, পুষ্টি ও স্বাস্থ্য এবং ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।